31শে ডিসেম্বর 2024 একদিকে গোটা পৃথিবী যখন নিউ ইয়ার সেলিব্রেশনে মগ্ন, ঠিক তখনই লখনউর একটা হোটেল থেকে একটা ছেলে তার সোশ্যাল মিডিয়ায় একটা 7 মিনিটের ভিডিও আপলোড করে। আর ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোলপাড় হয়ে যায় পুরো সোশ্যাল মিডিয়া, হইচই শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে। ওই 7 মিনিটের ভিডিওটার নৃশংসতা দেখে আঁতকে ওঠে দেশের মানুষ। কিন্তু কি এমন ছিল ভিডিওটায়? এমনি এমনি দেখলে একটা নর্মাল সেলফি ভিডিও বলেই মনে হবে আপনার, কিন্তু বিশ্বাস করুন আমি এটুকু বলতে পারি, এর থেকে ভয়ঙ্কর ভিডিও এর আগে আপনি কোনোদিন দেখেননি। এই ভিডিওটাতে 23-24 বছরের যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম মোহাম্মদ আরশাদ। এই মোহাম্মদ আরশাদ আর ওর বাবা মিলে একটা হোটেল রুমের মধ্যে আরশাদের মা সহ 4 বোনের গলায় ওড়না পেঁচিয়ে তাদের হাতে শিরাকটে খুন করেছে। আর এই সেলফি ভিডিওটাতে সেই নৃশংসতারই বিবরণ দিচ্ছে আরশাদ। मजबूरी में अपनी बहनों को मैं जला दबा के हाथ तक मारना पड़ा। देखना चाहते हैं देखिए। 24 বছরের একটা ছেলের মুখে এরকম নৃশংসতার বিবরণ শুনে এক প্রকার স্তম্ভিত হয়ে যায় স্বয়ং পুলিশ প্রশাসন। কিন্তু এই ভিডিওটাকে সব থেকে ভয়ঙ্কর কেন বললাম জানেন? কারণ এই ভিডিওটার একটা অংশে স্পষ্ট দেখা গেছে আরশাদের বাবা তার সব থেকে ছোট মেয়ে, যার বয়স ছিল মাত্র 9 বছর, তার গলায় ওড়না পেঁচিয়ে শক্ত করে ধরে আছে। আর ঠিক সেই সময়েই নিজের সেলফি ক্যামেরায় ভিডিও শুট করতে করতে কথা বলছে আরশাদ। শুধু তাই নয়, তারপর নিজের সোশ্যাল মিডিয়া থেকে নিজেই ভিডিওটা আপলোডও করেছে। ভাবতে পারছেন এই ভোলা ভালা মুখের আড়ালে কতটা নৃশংসতা লুকিয়ে আছে? আরশাদের এই নৃশংসতার আরো ভালো পরিচয় পাওয়া যায় তখন যখন পরের দিন পুরো লখনউ পুলিশ আরশাদকে হন্যে হয়ে খুঁজছে, আর আরশাদ ওই রক্তমাখা জামা কাপড় নিয়েই পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন নিজের পরিবারের সব মহিলাদের এইভাবে খুন করলো আরশাদ এবং তার বাবা? আর খুন করার জন্য কেনই বা ওদের বাড়ি আগ্রা থেকে প্রায় 350 কিলোমিটার দূরে লখনউয়ের একটা হোটেলে নিয়ে গিয়েছিল পরিবারের সবাইকে? এবং সব থেকে বড় প্রশ্ন, এরকম নৃশংসভাবে খুন করে কেনই বা সেটার ভিডিও করতে গেল আরশাদ? जब पुलिस को वीडियो मिले तो आप एक बार जानिए, इस सब चीज़ों की जिम्मेदारी बस्ती वाले हैं। নমস্কার, আমি অপূর্ব। চলুন এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে বলে দিই, দুর্বল হৃদয়ের মানুষেরা প্লিজ ভিডিওটা এড়িয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য কেস অফ মোহাম্মদ আরশাদ অ্যান্ড হিজ ফাদার। মোহাম্মদ আরশাদের বাবার নাম মোহাম্মদ বদরুদ্দিন এবং মায়ের নাম আসমা। আরশাদের 4 বোন যথাক্রমে আলিসফা, রাহিমিন, আকসা এবং সব থেকে ছোট বোনের নাম আলিয়া। উত্তরপ্রদেশের আগ্রায় একটা বস্তি এরিয়াতে একটা বাড়িতে থাকতো এই 7 জনের পরিবার। আরশাদের ছোটবেলা কখনোই একটা শহরে কাটেনি। রোজগারের তাগিদে আরশাদের বাবা মোহাম্মদ বদরুদ্দিন মাঝে মাঝেই নিজের পেশা পরিবর্তন করতেন এবং বসবাস করতেন বিভিন্ন শহরে গিয়ে, কখনো পাঞ্জাব তো কখনো দিল্লি, আবার কখনো আগ্রা। আর পেশা হিসেবে কখনো ফেরিওয়ালা, কখনো ফ্যাক্টরি ওয়ার্কার, মানে যখন যে কাজ পেত পরিবারের মুখে দুবেলা ভাত তুলে দেওয়ার জন্য সেটাই করতো বদরুদ্দিন। কিন্তু তার একটা খারাপ গুণ ছিল, তিনি মাঝে মাঝেই অকারণে তার স্ত্রী আসমার গায়ে হাত তুলত, তাকে মারধর করত, কখনো কখনো কারোর সাথে কথা বলতে দিত না, একটা ঘরে আটকে রেখে দিত। একবার এরকমও হয়েছে, কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য নিজের স্ত্রীকে জ্যান্ত কষ্ট দেওয়ার চেষ্টা করেছিল বদরুদ্দিন। একদিকে আরশাদ এবং তার বোনেরা ছোটবেলা থেকেই অভাব অনটনের মধ্যে বড় হয়েছে, দুবেলা ভাত জোগাড় করতে অনেক স্ট্রাগল করতে দেখেছে বাবাকে। অন্যদিকে মায়ের উপর বাবার এই অত্যাচার ছোটবেলা থেকেই বিষিয়ে তুলেছিল আরশাদের মন। তাই আরশাদ যখন একটু বড় হয় তখন সেও চাইতো বাড়ির সবাই যেন বাবার মতো ওরও কথা মেনে চলে, আর কেউ কথা না শুনলেই সেও একদম বাবার মতোই আচরণ করত ছোট বোনদের সাথে। আর এই পাশবিক আচরণের ফলেই প্রতিবেশীদের কারোর সাথেও সম্পর্ক ভালো ছিল না আরশাদ এবং তার পরিবারের। প্রায় দিনই কারো না কারোর সাথে ঝামেলা হতো আরশাদের বাবার। আর এরকমও শোনা গেছে ঝামেলা হলেই নাকি বাড়ির ছাদে উঠে প্রতিবেশীদের দিকে পাথর ছুঁড়ে দিত আরশাদ। তাই প্রতিবেশীরা আরশাদের পরিবারের প্রতি এতটাই বিরক্ত ছিল যে কথা বলা তো দূর, আরশাদের বাড়ির সামনে দিয়েও কেউ যাতায়াত করতো না। তো আরশাদ এবং আরশাদের বাবা ঠিক কিরকম চরিত্রের মানুষ আশা করি বুঝতেই পারছেন। কিন্তু বাবা ছেলের মধ্যেও যে খুব মিল ছিল তেমনটা কিন্তু নয়। 2024 সালের শুরুর দিকে আরশাদের বাবা একটা উইল করেছিল, সেখানে স্পষ্ট লেখা ছিল তার সমস্ত সম্পত্তি 4 মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবেন, এবং এটাও উল্লেখ করা ছিল যে তার সম্পত্তিতে তার ছেলের কোনো অধিকার থাকবে না। আরশাদ যখন এই উইলের কথা জানতে পারে তখন সে তার বাবাকে খুন করার জন্য উদ্যত হয় এবং প্রচন্ড মারধর করে। কিন্তু এতেও যখন আরশাদের মন ভরে না, তারপর আরশাদ যেটা করে সেটা দেখে প্রতিবেশীদের চোখ ও কপালে উঠে যায়। আরশাদ তার বাবাকে ছাদে নিয়ে গিয়ে ছাদের রেলিংয়ে তাকে উল্টো করে ঝুলিয়ে ধমকি দিতে শুরু করে। সেই সময় যদি প্রতিবেশীরা এসে না আটকাতো,
হয়তো সেদিনই। যাই হোক, আরশাদের পরিবার মনে করেছিল ধীরে ধীরে হয়তো আরশাদ শুধরে যাবে এবং সেই কারণেই 2019 সালে চাঁদনি নামের একটি মেয়ের সাথে আরশাদের বিয়ে করিয়ে দেয়। ভেবেছিল বিয়ে করলে হয়তো ছেলে শুধরে যাবে, কিন্তু হলো তার ঠিক উল্টো। বিয়ের মাত্র 2 মাসের মধ্যেই আরশাদের অত্যাচারের শিকার হয়ে আরশাদকে ডিভোর্স দিয়ে নিজের বাড়ি ফিরে যায় চাঁদনি। আর চাঁদনি চলে যাওয়ার পর থেকেই আরশাদ হয়ে ওঠে আরো বেপরোয়া। আরশাদ পুরো বাড়িটাকে একটা জেলখানা বানিয়ে ফেলে আর পরিবারের সবাইকে তার কয়েদি। আরশাদের কথার উপর কেউ কথা বলার সাহস পেত না বাড়িতে, বরং কিছু বললেই মারধর শুরু করত। এইভাবে চলতে চলতে অনেকটা ধার দেনায় জড়িয়ে পড়েছিল আরশাদের পরিবার। পাওনাদাররা মাঝে মাঝেই দরজায় এসে ধমকি দিয়ে যেত আরশাদের বাবাকে। তারপর 2024 সালের 18ই ডিসেম্বর এরকমই এক পাওনাদারের সাথে তুমুল ঝামেলা হয় আরশাদ এবং ওর বাবার। এবং খুব অদ্ভুতভাবে ঝামেলার পরে ওই দিন রাতেই দুম করে বাড়ি থেকে বেরিয়ে যায় 7 জনের পরিবার। এবং সব থেকে আশ্চর্যের বিষয় হলো তারা এতটাই তাড়াহুড়ো করে বেরোয় যে এই তাড়াহুড়োর মধ্যে বাইরে মেলে দেওয়া জামা কাপড়গুলোও তুলতে ভুলে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? তারা কি পাওনাদারদের থেকে পালানোর চেষ্টা করছিল? না, সেদিন রাতে তারা আগ্রা থেকে সপরিবারে ঘুরতে চলে যায় আজমির এবং পরের দিন সেখান থেকে জয়পুর। জয়পুরে বেশ কিছুদিন কাটিয়ে তারপর 29শে ডিসেম্বর তারা রওনা দেয় লখনউয়ের উদ্দেশ্যে। কিন্তু এর মধ্যেই জয়পুরে আরো একটা ঘটনা ঘটে যায়। বেসিক্যালি প্রথমে জয়পুরেই সবাইকে খুন করার পরিকল্পনা ছিল আরশাদের। একদিন রাতে বাইরে থেকে আনা খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিল সবাইকে, কিন্তু সেখানে ভুলটা হয়ে যায়, ওষুধের ডোজ ছিল কম। তাই পরের দিন সবাইকে স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠতে দেখে বেশ ক্ষুব্ধ হয়েছিল আরশাদ। কিন্তু আরশাদ তখনও থামেনি। মা বোনদের কিছু বুঝতে না দিয়েই সবাইকে নিয়ে লখনউয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেদিন লখনউ পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছিল, তাই কোনো হোটেল পায়নি ওরা। সেই জন্য রাতটুকু কোনো মতে বাস স্ট্যান্ডে কাটিয়ে পরের দিন 30শে ডিসেম্বর তারা গিয়ে ওঠে নাকার সরঞ্জিত নামে একটা হোটেলে। 7 জনের জন্য একটাই রুম বুক করে আরশাদের বাবা। তারপরের 2 দিন সপরিবারে লখনউয়ের সমস্ত টুরিস্ট স্পটগুলো ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে একসাথে ছবিও তুলে, খাওয়া দাওয়াও করে। সেই সময় ওদেরকে দেখলে কেউ আন্দাজও করতে পারতো না আগামী কয়েক ঘন্টার মধ্যেই কি ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে ওদের। তারপরেই আসে সেই অভিশপ্ত রাত, 31শে ডিসেম্বর 2024। ঘড়িতে তখন রাত 10টা বাজে। সবাই যেমন নিউ ইয়ার সেলিব্রেট করে তেমনি ওরাও ডিসাইড করে নিউ ইয়ার সেলিব্রেট করবে এবং কথা মতো আরশাদ এবং ওর বাবা বেরিয়ে যায় খাবার দাবার নিয়ে আসতে। বেরিয়ে যাওয়ার প্রায় 45 মিনিট পরে কয়েকটি খাবারের প্যাকেট আর 3টে মদের বোতল নিয়ে আবার দুজনেই একসাথে ফিরে আসে হোটেল রুমে। এবার আরশাদের মা এবং বোনেরা এর আগে কোনোদিন মদ খায়নি, তাই প্রাথমিকভাবে ওরা আপত্তি করে, কিন্তু আরশাদ এক প্রকার জোর করেই তাদেরকে রাজি করায় মদ খাওয়ার জন্য। তারপর সবাই মিলে শুরু করে পার্টি। বেশ অনেকক্ষণ ধরেই পার্টি চলার পর একটু রাতের দিকে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আর ঠিক এই সময়টারই অপেক্ষা করছিল আরশাদ এবং ওর বাবা বদরুদ্দিন। ঘড়িতে তখন রাত 2টো বাজে। আরশাদের মা আর 4 বোন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার উপর মদের নেশায় কারো হুঁশ নেই বললেই চলে। আর ঠিক তখনই আরশাদের বাবা বদরুদ্দিন প্রথমে তার স্ত্রী আসমার কাছে যায় এবং তারই ওড়না দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে। সাথে সাথে ছটফট করতে শুরু করে আসমা এবং তখন আরশাদ গিয়ে চেপে ধরে তার মায়ের পা। নেশাতুর অবস্থায় বেশিক্ষণ বাধা দিতে পারেনি আসমা, মাত্র কিছুক্ষণের মধ্যেই ঢলে পড়ে মৃত্যুর কোলে। এদিকে 4 বোনেরও সেম অবস্থা, তাই গুণাক্ষরেও টের পায়নি কিছু। এরপরে আরশাদ এবং ওর বাবা এক এক করে একটা সার্জিক্যাল ব্লেড দিয়ে প্রথমে আলিসফা এবং তারপর রেহমিন এবং আকসার গলা এবং হাতের শিরা হত্যা করে 3 জনকে। এবং সবশেষে সবথেকে ছোট বোন, যার বয়স ছিল মাত্র 9 বছর, তাকেও হাতের শিরা কেটে হত্যার চেষ্টা করে আরশাদ। চেষ্টা বললাম কারণ ও মারতে পারেনি। ও মারতে যাবে ঠিক তখনই ছেলের হাত থেকে ব্লেডটা নিয়ে সোজা বসিয়ে দেয় ছোট্ট মেয়েটির ঘাট। সাথে সাথে অবশিষ্ট প্রাণটুকুও বেরিয়ে যায় ওই 9 বছরের খুদে আলিয়ার। এবং এইভাবে সবাইকে একে একে খুন করার পর আরশাদ নিজের মোবাইলে ক্যামেরা অন করে একটা ভিডিও করে, যে ভিডিওর কথা একদম শুরুতেই বলেছি। ভিডিওটা আপলোড করার পর নিজের ফোন সুইচ অফ করে আরশাদ তখনই সেখান থেকে পালিয়ে যায়, সাথে আরশাদের বাবাও। কিন্তু দুজন একসাথে যায়নি, গেছে আলাদা আলাদা দিকে। ততক্ষণে লখনউ পুলিশের কাছে ভিডিওটা পৌঁছে গেছে। পুলিশ তন্ন তন্ন করে খুঁজতে শুরু করেছে আরশাদকে, কিন্তু সেই রাতে আর তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরের দিন মানে 1 জানুয়ারি দুপুর 1টার দিকে আরশাদ খুব ক্যাজুয়ালি হেঁটে হেঁটে পুলিশ স্টেশনে এসে উপস্থিত হয়।
এবং ভেতরে ঢুকে সামনে বসে থাকা পুলিশ অফিসারকে জানায় তার নাম মোহাম্মদ আরশাদ। সে তার মা এবং 4 বোনকে লখনউয়ের সরঞ্জিত হোটেলের একটা রুমে হত্যা করেছে। আরশাদের জামা কাপড়ে তখনও লেগে থাকা রক্তের দাগ দেখে পুলিশও রীতিমতো থমকে যায় এবং সাথে সাথে আরশাদকে গ্রেফতার করে শুরু করে তদন্ত চলাকালীন আরশাদ বারবার নিজের বক্তব্য বদলাতে থাকে এবং একটা সময় পুলিশের জেরার চাপে সবটা নিজের মুখেই স্বীকার করে। কিন্তু পুলিশের সামনে এখনো দুটো বড় প্রশ্ন। প্রথমত, আরশাদের বাবা মোহাম্মদ বদরুদ্দিন এখন কোথায়, এবং দ্বিতীয়ত, এই নৃশংস হত্যার পেছনে আসলে মোটিভটা কি ছিল। এই ব্যাপারে যখন পুলিশ আরশাদকে জিজ্ঞাসাবাদ শুরু করে, সে জানায় সেদিন ওই ঘটনার পর আরশাদ এবং ওর বাবা দুজনেরই সুইসাইড করার প্ল্যান ছিল এবং সেই কথা মতো আরশাদ ওর বাবাকে লখনউ রেলওয়ে স্টেশনে ছেড়ে দিয়ে আসে। আর এই কথা শোনা মাত্রই পুলিশ সাথে সাথে খোঁজ করতে শুরু করে আরশাদের বাবার, কিন্তু বদরুদ্দিনকে কোথাও খুঁজে পাওয়া যায় না। পরে বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় বদরুদ্দিনের ছবি দিয়ে 25,000 টাকা পুরস্কার ঘোষণা করে লখনউ পুলিশ। এবং এই নৃশংস ঘটনার 26 দিন পর, মানে 27 জানুয়ারি 2024, একটা চায়ের দোকান থেকে হনুমান টুপি পরে থাকা একজন সন্দেহভাজন লোককে গ্রেফতার করে লখনউ পুলিশ এবং তার কাছে তার পরিচয় জানতে চায়। ইনি ছিলেন মোহাম্মদ বদরুদ্দিন, যে এই হনুমান টুপি পরে গত 26 দিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিল। এবার যে প্রশ্নটা বাকি থেকে যায় সেটা হচ্ছে মোটিভ। কি মোটিভ থাকতে পারে এরকম নৃশংসতার? আগে যখন পুলিশ আরশাদকে জিজ্ঞাসাবাদ করেছিল, আরশাদ অনেক কিছুই বলেছে, যেমন ওর প্রতিবেশীরা নাকি ওর বোনেদেরকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দিয়েছে। আরশাদের কথায় কোট আনকোট তাদেরকে বিক্রি করে দেবে এই ধরনের হুমকি দিয়েছে। সেই কারণে আরশাদ নাকি নিজের ধর্মও পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু সেটা পারেনি, আর তাই প্রতিবেশীদের হাত থেকে বাঁচানোর জন্য নাকি খুনগুলো করেছে। কিন্তু মোহাম্মদ বদরুদ্দিন এবার পুলিশকে সবটা খুলে বলে। আসলে আগ্রার প্রতিবেশীদের সাথে হামেশাই ঝামেলা লেগে থাকতো আরশাদদের। মাঝে মাঝে অপমানিত হতে হতো আরশাদ এবং ওর বাবাকে। তাই সেই অপমানের বদলা নেওয়ার জন্য নিজের 4 মেয়ে এবং স্ত্রী আসমাকে খুব করে পুরো দায় চাপিয়ে দিতে চেয়েছিল প্রতিবেশীদের ঘাড়ে। ভাবতে পারছেন প্রতিশোধের কি আগুন? কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকেই যায়, প্রতিবেশীদের উপরেই যদি দায় দেওয়ার ছিল, তাহলে আগ্রা থেকে 350 কিলোমিটার দূরে লখনউ নিয়ে গেল কেন? সেই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার নয়। আর এই কারণে অনেকেই মনে করেন মোহাম্মদ বদরুদ্দিন আসলে একজন সাইকোপ্যাথ, তার মানসিক ভারসাম্য ঠিক নেই, আর ছেলে আরশাদও হয়েছে একদম তারই মতো। কিন্তু এই ব্যাপারে এখনো কিছু স্পষ্ট বলা যায় না, কারণ এই কেসটা এখনো চলছে লখনউ আদালতে। এবার এটাই দেখার আদালত কি বিচার করে। আমি যখন প্রথম এই কেসটার ব্যাপারে জানতে পেরেছিলাম, আমার একটা উর্দু পোয়েট্রির কথা বারবার মনে হচ্ছিল। পোয়েট লিখেছিলেন, कौन बचाएगा फिर तोड़ने वालों से, कौन बचाएगा फिर तोड़ने वालों से, फूल अगर शाखों से धोखा खाते हैं। মানে যদি একটা গাছের শাখাই তার ফুলকে ধোকা দেয়, তাহলে যারা ফুল ছিঁড়তে আসে তাদের থেকে বাঁচাবে কে? কি অদ্ভুত, তাই না? আমরা আমাদের পরিবারের কাছে সব থেকে বেশি সেফ অ্যান্ড সিকিউর ফিল করি, কিন্তু সেই পরিবারই যদি কারো কাছে ইনসিকিউরিটির কারণ হয়, তাহলে তবে এই কেসটা থেকে আমরা একটা জিনিস অবশ্যই শিখতে পারি, আমাদের পরিবার এবং আশেপাশের পরিবেশ আমাদের জীবনে একটা বিরাট বড় ভূমিকা পালন করে। আমাদের সমস্ত রকম চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আসলে ওখান থেকেই তৈরি হয়। কে বলতে পারে, যদি আরশাদ তার বাবাকে ছোটবেলা থেকেই তার মায়ের উপর এরকম অত্যাচার করতে না দেখত, তাহলে হয়তো আজকের গল্পটা অন্যরকম হতে পারত। যাই হোক, যা হবার তা হয়ে গেছে, এবার শুধু অপেক্ষা বিচারের। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই কোনো সত্য ঘটনা নিয়ে।